মাইলস্টোন স্কুলের বিমান ট্র্যাজেডিতে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। বোনের পর এবার চলে গেল ভাই নাফিও, নিহতের সংখ্যা বেড়ে 32। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার নজির নেই বিশ্বে, বলছেন বিশেষজ্ঞরা। ঘনবসতিপূর্ণ এলাকা এড়ানোর পরামর্শ। You have to have a safe area. এয়ারফোর্সে যে ট্রেনিং এয়ারক্রাফটগুলি ফ্লাই করাচ্ছে, দে শুড হ্যাভ এ সেফ এরিয়া, যেখানে তারা ইমার্জেন্সি ইঞ্জিন শাটডাউন হয়ে যাক কিংবা যাই কিছু হয়ে যাক, তারা যেন সেখানে সেফলি একটা ক্লিয়ার, আমরা যেটা বলি, একটা জায়গা থাকবে। যশোরে আছে, চিটাগাংয়ে আছে, হোয়াই ঢাকা। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের 6 দফা দাবি নিয়ে কিছুক্ষণের মধ্যে বসছে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক। অংশ নেবে শিক্ষার্থীদের 10 সদস্যের দল। পটুয়াখালীতে জেলেদের জালে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধরা পড়ছে ইলিশ, সরবরাহ মহিপুর ও আলিপুর সহ সব মৎস্য অবতরণ কেন্দ্র, দামে নেই স্বস্তি। জাপানের সঙ্গে $550 বিলিয়ন বাণিজ্য চুক্তিতে দেশটিতে 15% শুল্ক আরোপ ট্রাম্পের, ফিলিপাইনে আরোপ 19%। এবং পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের হারালো 8 রানে। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে মৃতের তালিকা। সবশেষ চিকিৎসাধীন অবস্থায় চলে গেল ছোট্ট শিশু নাফি। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। নাফি চলে যাওয়ায় পরিবারটি এখন পুরোপুরি নিঃস্ব। এর আগে সোমবার মারা যায় বোন নাজিয়া। গতকাল সম্পূর্ণ হয় তার দাফন। বিস্তারিত রিপোর্টে। গেল 19 জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। স্কুল ভবনের ওপর আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সেটি আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ ঘটনায় বেড়েই চলছে মৃতের তালিকা। এ তালিকায় সবশেষ যুক্ত হল শিশু নাফি। গতরাতে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরপারে পাড়ি জমান শিশুটি। তার শরীর পুড়ে যায় 95%। এর আগে সোমবার রাতে মারা যায় তার বোন নাজিয়া। এতে পরিবারটির আর কোনো সন্তান রইল না। সহোদরের এমন মর্মান্তিক মৃত্যুতে পাগল প্রায় বাবা মা। নাজিয়া ও নাফি বাবা মায়ের সঙ্গে উত্তরার কামারপাড়া এলাকায় থাকতো। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীতে পড়তো নাজিয়া ও 1ম শ্রেণীতে পড়তো নাফি। কিন্তু নিয়তির নির্মমতায় অকালেই মৃত্যুর কাছে হার মানল 2 শিশু। বাবা মায়ের কোল খালি করে পাড়ি জমালেন না ফেরার দেশে। বিমান বিধ্বস্তের ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের চিকিৎসায় পরামর্শ দিতে এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের 10 চিকিৎসক প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি কি? সিঙ্গাপুরের চিকিৎসকরা বার্ন ইনস্টিটিউটে পৌঁছেছেন কিনা এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি বার্ন ইনস্টিটিউটের সামনে। সেখানে আমরা সকাল থেকে দেখছি যে স্বজনরা এখানে ভিড় করছেন। তবে এখন পর্যন্ত সিঙ্গাপুরের যে চিকিৎসক দল তারা কিন্তু বাংলাদেশে এসেছে বলে আমি জানতে পেরেছি। ঠিক 11টায় বার্ন ইনস্টিটিউটে আসবেন এবং সেখানকার চিকিৎসক, পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তারা কথা বলবেন এবং যেসব রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছেন তাদের ব্যাপারে তারা খোঁজ খবর করবেন এবং কোন ধরনের চিকিৎসা দেয়া প্রয়োজন, কি কি আরও কোন ধরনের ওষুধ প্রয়োগ করলে দ্রুত সুস্থ হতে পারবে সে ব্যাপারে কিন্তু তারা বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শ দেবেন। এর আগেও আমরা দেখেছি এখানকার চিকিৎসকরা এইসব রোগীদের কেস স্টাডি কিন্তু তারা সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন এবং সেসব ব্যাপারে তারা পরামর্শ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে তারা এসেছে, সশরীরে দেখবেন রোগীদেরকে, পর্যবেক্ষণ করবেন এবং তাদের চিকিৎসার গাইডলাইন তারাও সেখান থেকে বাংলাদেশের চিকিৎসকদেরকে পরামর্শ দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত এখানে 43 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং সিএমএসে সেখানে 21 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত সব হাসপাতালে আরও কয়েকটি হাসপাতাল মিলে মোট 67 জন রোগী এখানে বাংলাদেশে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে, যাদের বড় অংশ কিন্তু পুড়ে গিয়েছে। বিশেষ করে আমরা বেশ কিছু রোগী পেয়েছি যাদের 70%, কারো 40 থেকে 52% পর্যন্ত শরীর পুড়ে গিয়েছে বলে
বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে এখানকার আইসিইউতে 7 জন ভর্তি রয়েছে এবং যাদের 3 জনকে ভেন্টিলেশন দিতে হচ্ছে এবং তারা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। এবং বাকি যারা রয়েছেন তাদেরও কিন্তু এখন পর্যন্ত সংখ্যামুক্ত নয়, কারণ সেখানে যেহেতু জ্বালানি তেল দ্রুত সেখানে ছড়িয়ে পড়ে এবং আগুনের পরিমাণ অনেক বেশি ছিল, ফলে তাদের কিন্তু বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা এখানে চিকিৎসাধীন রয়েছেন তারা যদি সুস্থ হয় তাহলেও দীর্ঘদিন তাদের একটি মানসিক এবং শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হবে বলে এখানকার চিকিৎসকরা বলছেন। তাদের একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হতে পারে বলে আমরা এখানকার চিকিৎসকরা আমাদেরকে বলছেন। এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি সে অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর যে হিসেব দিচ্ছে সে অনুযায়ী 29 জনের মৃত্যু তারা নিশ্চিত করছে, যদিও আইসিআর এর পক্ষ থেকে যে হিসাব দেওয়া হয়েছে সে অনুযায়ী গতকালকে সন্ধ্যার দিকে তারা বলেছিল যে 31 জন মৃত্যুবরণ করেছেন। এবং যেহেতু রাত 12:15 আরও একজন নাফি নামে একজন শিক্ষার্থী, যিনি ক্লাস 1-এ পড়তেন 9 বছরের, সেই শিক্ষার্থীও কিন্তু রাত 12:15 মারা গিয়েছেন। সেই অনুযায়ী আইএসকের হিসাব অনুযায়ী 32 জন হতে পারে। তবে স্বাস্থ্য অধিদপ্তর এখন পর্যন্ত 27 জনের মৃত্যু কনফার্ম করছে, এমনটাই কিন্তু আমরা এখানে স্বাস্থ্য অধিদপ্তরের যে আজকে সবশেষ ব্রিফ সেই অনুযায়ী আমরা বলতে পারি। তবে আইএসকের কিন্তু বলছে 32 জন। এই যে সংখ্যার একটি পার্থক্য আমরা লক্ষ্য করছি, সেটি হয়তো তারা দুপুরের পরে ব্রিফ করবে বলে আমাদেরকে জানিয়েছে। সেই ব্রিফে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো বলে আমরা আশা করছি। তবে এখন পর্যন্ত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। একই সাথে যেহেতু সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ পরামর্শক দল এসছে, ফলে চিকিৎসার যাতে কোনো রকম ঘাটতি না হয় সে ব্যাপারে কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমাদেরকে এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। বুবলি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসান। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের অনেকের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকার বাইরে তাদের গ্রামের বাড়িতে মরদেহ গেলে তৈরি হয় শোকের আবহ। প্রিয়জনকে হারিয়ে স্বজনরা হয়ে পড়েন বাকরুদ্ধ। নিভে যাওয়া এসব প্রদীপের জন্য হাহাকার করছে বাবা, মা, ভাই বোনরা। পাথর চাপা বুকে তাদেরকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষক মাহারিন চৌধুরী নিজে দগ্ধ হয়েও বাঁচিয়েছেন প্রিয় 20 শিক্ষার্থীকে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে নীলফামারীর জলঢাকায় গ্রামের বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন শিক্ষক মাহারিন। আরেক শিক্ষিকা মাসুকা বেগম নিপু আশ্রে পড়া বিমান তারও প্রাণ কেড়ে নেয়। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে নামে শোকের ছায়া। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এটাই দোয়া করে আল্লাহ জান্নাতবাসী করুক। এখন পর্যন্ত এটাই দোয়া করতেছে আর সবাই যেন এটাই দোয়া করেছে মাননীয় সরকার বাহাদুর এটি সুষ্ঠুভাবে তদন্ত করে যেন দেখে। মঙ্গলবার রাত 2:30টার দিকে নিহত শিশু তানভীরের মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের নবভাত এলাকায়। সকালে নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় জানাজা শেষে দাফন করা হয় মরদেহ। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। তানভীরের কোঅর্ডিনেটর মিস উনি ফোন দিয়েছে আমাকে, বললো যে তানভীর যে বার্ন ইউনিট আছে ওরা হেলিকপ্টার দিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ওইখানে আমাদের আরো 2-4 জন ভাতিজা ছিল, ওরা আগে শনাক্ত করছে। আমি ওখানে যে তানভীরকে পাইনি, তার আগে তানভীর আমাদের ছেড়ে চলে গেছে। ডালপালা মেলার আগেই নিভে গেল শিক্ষক বাবার স্বপ্ন। দগ্ধ হয়ে মারা গেছে সখীপুরের শিশু মেহনাজ আফরিন হুমাইরাও। সকালে তারও দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের দাবি সুষ্ঠু তদন্তের। বাবার কাঁধে সন্তানের মরদেহ। পৃথিবীর সবচেয়ে ভারী মুহূর্তের মুখোমুখি হন বরিশালের মোস্তফা কামাল। মঙ্গলবার শিশু সামিউলের জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। তার মৃত্যুতে পুরো এলাকায় নামে শোক। প্রতিদিনের মতো মাইলস্টোন স্কুলে সন্তানকে আনতে যান মা রজনী ইসলাম। বিমান বিধ্বস্ত হয়েছে দেখে সন্তান ঝুমঝুমকে খুঁজতে চলে যান ক্লাসরুমে। শিশুটি বেঁচে ফিরল আর ফেরেননি মা। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরে স্বামীর বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন রজনী। সময় ছুটি হয়তো 5-10 মিনিট আগে যায় আর কি। আমার বাসা আর মাইলস্টোন খুবই কাছাকাছি, 10 মিনিটের রাস্তা গাড়িতে। যাওয়ার পরে গাড়িতে নামার 5 মিনিট পরে দুর্ঘটনাটা ঘটে। পরে আমি ওখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে ওই আর্মিতে বললো যে দেখেন আছে কিনা। পরে আমি দূর থেকেই মানে পোশাক দেখি চিনতে পারছি। ঘুমিয়ে লোক গেছিল, ওর মতন মেয়ে হয় না।
আমাদের সবার মধ্যে সে অন্যরকম। এখন ওকে বাবু ছাড়া ডাকিনি, ও ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়েছে। কি করে সরকার যে এরকম প্লেন আসি স্কুলের মধ্যে পড়ছে, এটা কোনো কথা হলো? সোমবার রাতে বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় দগ্ধ শিশু সামিমের। নিভে যায় তার ডাক্তার হওয়ার স্বপ্ন। মঙ্গলবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী মাঝিকান্দিতে তার বাবার কবরের পাশে শামীমকে সমাহিত করা হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন আমার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকে হয়তো বাইঙ্গা নেই, কিন্তু বাইঙ্গা বাবার পাশে বাইঙ্গাকে দাপন করা হলো কিছুক্ষণ আগে। গাজীপুরের চাকরিজীবী বাবা শাহ আলমেরও কোল খালি করেছে মাইলস্টোন ট্র্যাজেডি। মারা যায় তাদের তৃতীয় শ্রেণী পড়ুয়া আদরের সন্তান সায়মা। মঙ্গলবার তাকেও চিরনিদ্রায় শায়িত করা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সামরিক বেসামরিক বিমান চলাচলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়ে ব্যবহার ও আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার নজির উন্নত বিশ্বে নেই বলেও মন্তব্য তাদের। ভবিষ্যতে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বিমানের জন্য জনবিরল এলাকায় প্রশিক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সোমবার দুপুর 1:13 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে চলছিল প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস। ছুটির জন্য আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। এমন সময় বিকট শব্দে শিক্ষার্থীদের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান F-7 BGI। বিধ্বস্তের পর মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনার ভয়াবহতা বুঝে ওঠার আগেই প্রাণ হারায় বেশ কয়েকজন শিক্ষার্থী। উত্তরার মর্মান্তিক দুর্ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন তুলে নেটিজেনরা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় সামরিক ফাইটার জেট কিংবা প্রশিক্ষণ বিমান পরিচালনার উপযুক্ত নয়। ঢাকা এয়ারপোর্ট ফর অপারেটিং দ্য এয়ারক্রাফট ইজ নট সেফ। কখন এয়ারফোর্সের ফ্লাইট কোন দিকে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কিন্তু আমরা তো একই কন্ট্রোল এরিয়ার মধ্যে আমরা ফ্লাই করতেছি। হাউ ইজ পসিবল? অন্য এয়ারলাইন্স তো এটা অ্যালাউ করবে না। আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এ সেফ এরিয়া। এয়ারফোর্সের যে ট্রেনিং এয়ারক্রাফটগুলি ফ্লাই করাচ্ছে, দে শুড হ্যাভ এ সেফ এরিয়া, যেখানে তারা ইমার্জেন্সি ইঞ্জিন শাটডাউন হয়ে যাক কিংবা যাই কিছু হয়ে যাক, তারা যেন সেখানে সেফলি একটা ক্লিয়ার, আমরা যেটা বলি, একটা জায়গা থাকবে। যশোরে আছে, চিটাগাংয়ে আছে, হোয়াই ঢাকা? এই শাহজালাল বিমানবন্দরে একটা রানওয়ের প্রভিশন যেটা, সেটা ইম্পেডিমেন্ট। এখানে শুধু সামরিক বেসামরিক এয়ারক্রাফট না, এখানে হেলিকপ্টার সার্ভিসও এখান থেকে এয়ারপোর্ট থেকে যাতায়াত করছে। সো কাজে এখানে নানা ধরনের মাল্টিফাংশনাল এয়ারপোর্ট হয়ে গেছে এটা। সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও নিরাপদে যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণে নতুন রানওয়ে প্রয়োজন বলে মনে করছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। পর্যন্ত কোনো মিসঅ্যাপ হয়নি, বাট যেহেতু দিনকে দিন ফ্লাইং বাড়ছে এবং অ্যাক্টিভিটিস বাড়ছে, এবং আমরা চাই যে আরও অ্যাক্টিভিটিস বাড়ুক, আরও বিভিন্ন দেশের এয়ারলাইন্স আসুক, আরও ফ্লাইট বেশি করে আসুক, তখন কিন্তু আমাদের সময় আসবে। সময় এসে গেছে ইতিমধ্যেই, বাট আমাদের আর দেরি করা চলবে না যে বিমান বাহিনীর জন্য একটা পৃথক এয়ারফিল্ড, অথবা এই এয়ারফিল্ড বিমান বাহিনীকে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড, যেটা আমাদের প্ল্যান ছিল আজকে থেকে 20 বছর আগে প্ল্যান ছিল, আড়িয়াল বিলে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিমানবন্দর করে তোলা। এদিকে যে কোনো সময় উদ্বোধনের জন্য প্রস্তুত প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এই টার্মিনাল চালুর পর দেশের আকাশে বাড়বে বিমান চলাচলের সংখ্যা। সক্ষমতা বাড়লেও সাম্প্রতিক দুর্ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা এয়ারপোর্টে দেখা যায় ল্যান্ডিং অ্যাপ্রোচ যেটা থাকে, সেখানে একটা অবশ্যই পাইলটের কাছে একটা ভিজিবল হইতে হবে রানওয়েটা। সেই ভিজিবিলিটির জন্য একটা বিল্ডিং কোডের একটা ব্যাপার থাকে, হাইট রেস্ট্রিকশন থাকে। এই জিনিসগুলো সামরিক কিংবা বেসামরিক যেই এয়ারক্রাফটের জন্যই হোক না কেন, প্রত্যেকের আসলে আমি বলবো যে স্মুথ ল্যান্ডিংয়ের জন্য কিংবা স্মুথ টেক অফের জন্য অবশ্যই বিল্ডিং কোডের আওতাধীন যেসব পলিসিগুলো আছে স্ট্রিক্টলি সেটা মেনটেন করা উচিত। থার্ড টার্মিনাল করলাম, আবার সেই উন্নয়ন জোয়ার করলাম। উন্নয়ন জোয়ার করা মানে কি? ইউ আস্কিং ফর মোর ফ্লাইট, দ্য মোর ফ্লাইট অ্যান্ড দিস ক্যাজুয়ালিটি উইল বি মোর। কারণ আপনার মেশিন কখনো বলতে পারবেন না
ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও নিখোঁজ অনেক শিক্ষার্থী। হাসপাতালে সন্ধান না মেলায় আবারও বিদ্যালয়ে ছুটছেন অনেকে। এদিকে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া হতাহতের সংখ্যা নিয়ে। এম এ আজিমের রিপোর্ট। সন্তানকে ফিরে পেতে এখনো মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে দিকবেদিক ছোটাছুটি করছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির মা। বিধ্বস্ত স্থানে মিলেছে রাইসার পুড়ে যাওয়া স্কুল ব্যাগ ও খাতা। তবে রাইসাকে খুঁজে না পাওয়ায় তার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। কোথাও আমার মনিরে কোনো হসপিটালে জীবিত বা মৃত্যু কিচ্ছু খুঁজে পাই নেই। কোথাও এখনো তারা খুঁজতেছে। আমি নামাজ পড়ে দোয়া করতেছি আমার রাইসা মনি যেন আমার বুকে ফিরে আসে। একইভাবে সহপাঠী, সন্তান বা স্বজনকে এখনো খুঁজে ফিরছেন অনেকে। হাসপাতালে ঘুরে সন্ধান না পাওয়ায় আবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসছেন অনেকে। আমরা বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী, লুবানা, তারপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল, তারপর হচ্ছে কি আরো অন্যান্য, তারপর ফরওয়ার্ডে সব জায়গায় খোঁজা হয়েছে। কোথাও আমি আমার বোনকে পাই নাই। বান ইউনিটে আমি কালকে দুপুর থেকে আর পুরো রাত বান ইউনিট এবং ঢাকা মেডিকেলে ও জায়গায় খুঁজছি, কোনো জায়গা আমরা পাই নাই। এ পাশে সব জায়গা 8টা-10টা হসপিটালে খুঁজে না পেয়ে লাস্টে অবশেষে আজকে আমি আবার সেই বান ইউনিট থেকে সকালে এই জায়গায় আসছি। আসার পর কোথাও কোনো তথ্য দেয় না, যে জায়গায় যাই আমাদের তথ্যও দেয় না। অনেকের সন্ধান না পাওয়ায় ক্ষোভ তৈরি হয় সহপাঠী ও শিক্ষার্থীদের মাঝেও। যে জায়গায় পড়ছে ওই জায়গায় 2টা ক্লাসরুম, 30-60 জন ওইখানে, ওনার 60 জন স্পট ডেট, শিওর আমরা এটা 35 জন ওই সেকশনে স্পট ডেট। তারা আমাদের লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আইএসপিআর এর তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 165 জন। হতাহতের এ সংখ্যা মানতে নারাজ শিক্ষার্থী ও অভিভাবকরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থল মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, স্কুলে নিখোঁজের কোনো অভিযোগ আছে কিনা এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? বুবলি, আমি এই মুহূর্তে মাইলস্টোন কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছি এবং আজকে কিন্তু তৃতীয় দিন এই মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে বিমান বাহিনীর যুদ্ধ বিমান F-7 বিধ্বস্তের পর এখন পর্যন্ত 32 জন নিহতের খবর আমরা পেয়েছি। তবে গত দুদিন আমরা আসলে সংবাদ সংগ্রহ করতে পারলেও ভেতরে প্রবেশ করে আজকে কিন্তু আমাদেরকে ভেতরে প্রবেশ করতে এখনো দেওয়া হয়নি। অর্থাৎ আমরা এখানে বেশ কয়েকটি গণমাধ্যম অপেক্ষা করছি সকাল থেকেই এবং আমাদেরকে এখন পর্যন্ত ভেতরে প্রবেশের যেই অনুমতি তারা দিত সেটি এখনো দেয়নি। এবং সকাল থেকেই যেটি জানাচ্ছিলাম যে গত দুদিনের তুলনায় আজকে আমরা কোনো সামরিক বাহিনীর সদস্যদের আমরা ভেতরে দেখতে পাইনি। অর্থাৎ এখানে যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে সেটি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং সকালে আমরা যখন এসেছিলাম তখন অনেকটাই আসলে শুনশান নীরব ক্যাম্পাসই আমরা দেখতে পেয়েছি এবং মাইলস্টোন কলেজের মূল ফটকে কোনো লোকজনের ভিড়ও ছিল না, লোক সমাগম ছিল না। তবে আসলে বেলা যত গড়াচ্ছে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এখানে উৎসুক জনতার একটি ভিড় লক্ষ্য করছি। তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তারা যেটি বলছে ঘটনাস্থলের যেই বিধ্বস্ত ভবন, অর্থাৎ আগুন যেই ভবনটিতে লেগেছিল সেই ভবনটি দেখার জন্য এসেছে। এবং আপনি একটি প্রশ্ন করেছেন যে এখানে কারো কোনো অভিযোগ আছে কিনা। আমরা বরাবরই সেটি জানার চেষ্টা করছি সকাল থেকে। এখানে যারা উৎসুক জনতা এসেছেন আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে জানার যে এখানে কারো স্বজন বা কারো সন্তান, ছেলে মেয়ে এখনো নিখোঁজ আছে কিনা বা কারো সন্ধান মেলেনি এমন ঘটনা আসলে ঘটেছে কিনা। তো এমন অভিযোগ আমরা এখন পর্যন্ত কিন্তু পাইনি। অর্থাৎ তারা ঘটনার ভয়াবহতা বর্ণনা করছিলেন। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীও অনেকেই এসেছেন এই ঘটনার স্থলে, যারা দেখা গেছে ওই ঘটনার সময় তারা ছিলেন না, বিভিন্ন কাজে বাইরে ছিলেন, তারাও কিন্তু ছুটে এসেছেন তাদের ক্যাম্পাসে। এবং তাদের কাছ থেকে আমরা
জানতে চেয়েছি, তো তারা বলছেন যে তাদের ছোট ভাই বোনদেরকে হারিয়ে তারা এক প্রকার আসলে শোকে স্তব্ধ, এবং যেই প্রশ্নগুলো উঠছে সোশ্যাল মিডিয়াতে বা গুজব, সেগুলো কিন্তু তারা সেটি একটি সুরাহা চান, অর্থাৎ তারা একটি নির্দিষ্ট সংখ্যা বা সঠিক যে সংখ্যাটি সেগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে তারা দাবি করছে জানানোর জন্য। এছাড়া বলছেন যে যারা আহত নিহত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে যাতে যথেষ্ট সহায়তা দেওয়া হয়, এবং এই ঘটনা আসলে কেন ঘটলো, এই ঘটনার পেছনে কারা দায়ী আসলে সেটি কিন্তু তারা তদন্তের একটি দাবি জানিয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাও কিন্তু নিশ্চয়ই কাজ করছেন এই ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটির বাইরে অন্য কোনো কারণ ছিল কিনা সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছে। এবং গতকাল দেখেছি আমরা বিমান বাহিনীর সদস্যরা এখানে অবশিষ্ট ধ্বংসাবশেষ যেগুলো ছিল বিধ্বস্ত হওয়া বিমানের, সেগুলো তারা সঙ্গে করে নিয়ে গেছেন। তবে এখন পর্যন্ত যেহেতু আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, তো ভেতরের অবস্থা আমরা কিন্তু এখন আসলে জানতে পারছি না। এবং আজকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের বৈঠক হওয়ার কথা ছিল সচিবালয়ে, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো হতে পারে। তো এখন পর্যন্ত মানে ভেতরের যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত মানে জানতে পারছি না। হয়তো যদি আমরা ভেতরে প্রবেশ করতে পারি বুবলি, তখন হয়তো পরবর্তী কোনো আপডেট বা আহত নিহত সংখ্যা বা নিখোঁজের কোনো সংবাদ থাকলে সেগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো। তো আমার কাছে মাইলস্টোন কলেজ থেকে এই ছিল সর্বশেষ খবর। বুবলি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন স্কুলের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাফওয়ান। রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ থেকে আবারও মাসব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে চাঁদপুরে জুলাই পদযাত্রায় অংশ নিতে চাঁদপুরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কয়টা নাগাদ পদযাত্রা শুরু হবে এবং নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। বুবলি, সারা দেশে কিন্তু এনসিপির পদযাত্রা চলছে। এই পদযাত্রার অংশ হিসাবে আজকে কিন্তু চাঁদপুরে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পদযাত্রায় অংশ নিতে কিন্তু এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ, সারজিদ আলম সহ গতকাল রাতে চাঁদপুরে এসে পৌঁছেছেন এবং এখন চাঁদপুর সার্কিট হাউসে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে এখানে যে শহীদ পরিবার রয়েছে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বেলা 11টায় চাঁদপুর বাস স্ট্যান্ডে পথসভায় তারা যোগ দিবেন এবং পথসভার শেষে তারা কিন্তু পদযাত্রা শুরু করবেন এবং দুপুরে তারা কিন্তু হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করবেন এবং সেটি শেষে আবারও তারা পদযাত্রা শুরু করবেন এবং দোয়াবাঙ্গায়, চাঁদপুরের যে শাহরাস্তি উপজেলার দোয়াবাঙ্গায়, সেখানে তারা পদযাত্রা শেষ করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন। ইতিমধ্যে এই পদযাত্রাকে ঘিরে কিন্তু চাঁদপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি এখানে সাদা পোশাকেও পুলিশ ডিউটি করছেন, অর্থাৎ সব রকমের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশা করা যায় কিছুক্ষণ পরে কিন্তু এই যে পথসভা রয়েছে সেই পথসভায় বক্তব্য করবেন এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। তো চাঁদপুরের পদযাত্রা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শরীফ। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে পটুয়াখালীর উপকূলে জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত ইলিশ। সমুদ্র থেকে ফেরা ট্রলার ভিড়তেই আবারও সরগরম হয়ে উঠেছে পটুয়াখালীর মহিপুর ও আলিপুর সহ সব মৎস্য অবতরণ কেন্দ্র। তবে সরবরাহ বাড়লেও কমেনি বাজারের দাম, তাই এখনো স্বস্তি ফেরেনি ক্রেতাদের মাঝে। কুয়াকাটা থেকে সহকর্মী KM শাহাবুদ্দিন শিহাবের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সাগরের উত্তাল ঢেউ পেরিয়ে ঘাটে ফিরছে ইলিশ বোঝাই ট্রলার। এতে জেলেদের চোখে মুখে ফুটে উঠেছে বহুদিনের চাপা স্বস্তির হাসি। বৈরী আবহাওয়ার পর এবার ধরা দিয়েছে কাঙ্ক্ষিত সেই রূপালী ইলিশ। আবহাওয়া ভালো হওয়ার পর আমরা 2-4 দিন পাইছি মাছ, ভালোই কিছু কিছু পাওয়া দিছি। এখন মাছ পোনা ভালো পড়তে আছে, আল্লাহর কাছে আমরা লাখো শুকরিয়া। সমুদ্রে ইলিশ ধরা পড়ায় পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সহ সব মৎস্য বন্দরেই প্রতিদিন ভিড়ছে শত শত ট্রলার। নতুন ইলিশে ভরে উঠছে আড়ত।
আর ক্রেতা বিক্রেতার হাঁকডাকে ফিরছে চিরচেনা সেই রূপ। ভালো আছে সাগরে, আমরা মনে হয় যে ইনশাল্লাহ যে অবস্থায় আছে এই অবস্থায় যদি থাকে ইনশাল্লাহ আমরা মানুষের দায়িত্ব দিনে দিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। অবরোধের পরে আবহাওয়া যেকাল খারাপ আছে ওই সময় তো সাগরে বোট চলতে পারে নাই, যখন আবহাওয়া ভালো হয়েছে আল্লাহ মাছ পোনা অনেক ভালো হয়েছে। তবে সরবরাহ বাড়লেও তেমন বদলায়নি বাজারের চিত্র। এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশের দাম। মৎস্যজীবীরা বলছেন একটানা এভাবে মাছ আসলে দাম কিছুটা কমতে পারে। আগের তুলনায় মাছ এখন কিছু দেখা দিচ্ছে, তো আসলে জেলেদের জালে মাছ মিলতেছে, তো আল্লাহ যদি এভাবে মাছ দেয় তো এর সাথে বেশিও মাছ হতে পারে, জেলেরা পাবে। আবহাওয়া ভালো থাকলে জেলেরা মাছ পাবে সাগরে, পাইলে দাম নিয়ন্ত্রণে থাকবে। মাছ কেবল শ্রাবণ মাস শুরু হয়েছে, মাছ কিছু আনাগোনা শুরু হয়েছে, আমদানি কিছু বাড়ছে আগের চেয়ে। আষাঢ় মাসে মাছ ছিল না বললেই চলে, তো শ্রাবণ মাসের প্রথম থেকে কিছু মাছ শুরু হয়েছে। বর্তমানে ভরা মৌসুমে আস্তে আস্তে ইলিশের সরবরাহ বাড়তে থাকবে উল্লেখ করে জেলেদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। মৎস্য দপ্তর থেকে তাদের আমরা যথেষ্ট উৎসাহিত প্রদান করি এবং তারা যেন ঠিকঠাক মতো বা সুস্থভাবে তারা মাছ আহরণ করতে পারে এবং আমাদের মৎস্য খাতের চাহিদা মিটিয়ে উঠতে পারে, তার জন্য আমরা সর্বদা মৎস্য দপ্তর থেকে আমরা সহযোগিতা করে যাব। মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি হিসাব অনুযায়ী মাঝারি সাইজের প্রতি কেজি ইলিশের দাম 1500 থেকে 1600 টাকায়, আর বড় সাইজের ইলিশ প্রতি কেজি 2100 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।